প্রিয় রাগিনী, লেখনীতে লামি ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা ৪৩। সাদা পর্দা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল লামিয়া। বিরক্ত হয়ে একটু নড়াচড়া করতে চাইল, কিন্তু সাপের মতো কেউ তাকে পেঁচিয়ে ধরে নড়াচড়া করতে পারল না সে। পিটপিট করে চোখ মেলতে তাকাতেই ছানা বড়া হয়ে গেল তার চোখ। শুভ্র তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। লামিয়া তা দেখে ফুঁস করে শ্বাস ফেলে শুভ্রের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর কিছু একটা ভেবে আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। শুভ্র লামিয়াকে ছেড়ে ধরফর করে ঘুম থেকে উঠে বসলো। লামিয়া শুভ্রের কাছ থেকে ছাড়া পেতেই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র লামিয়ার দিকে তাকে অস্থির গলায় বলল, কি হয়েছে? কি হয়েছে ভ্রমর তোমার? লামিয়া শুভ্রের কথায় পাত্তা না দিয়ে পাগলের মতো আশেপাশে তাকিয়ে তার ওড়না খুঁজতে লাগলো। শুভ্র লামিয়াকে এমন পাগলের মতো আশেপাশে তাকাতে দেখে ভাবলো হয়তো কেউ লামিয়াকে আবারও অ্যাটাক করার জন্য এসেছে। তাই কিছু না ভেবে দৌড়ে লামিয়ার কাছে আসতে লামিয়া শুভ্র থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। শুভ্র তা দেখে এক পা এগিয়ে যেতেই লামিয়া আবারও চেঁচিয়ে উঠলো, অসভ্য লোক, একদম আমার কাছে আসবেন না। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভ্রমর, আমাকে বলো, এমন করছিস কেন তুই? বললে লামিয়ার দিকে এগিয়ে যেতে লামিয়া পিছিয়ে গিয়ে বলল, কি হয়েছে জানেন না আপনি? নাকি না জেনেও না জানার ভান করছেন? কোনটা? লামিয়ার কথায় শুভ্র বুঝতে পারছে না। তার কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছিস এসব? আমি তোর কাছে যাব না, তোর কথা আমি বুঝতে পারছি না। শুভ্র বুঝতে না পারে নাকি বোঝার নাটক করছে বুঝলো না লামিয়া। তুই সোজাসুজি কথা বলবি প্লিজ, তোর কথা আমি সত্যি বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বল। কি হয়নি সেটা আমাকে বলুন। শেষের কথাটা শেষ শক্ত করে বলল লামিয়া। লামিয়ার কথা শুনে ভুরু কুঁচকে গেল শুভ্রের। কি হয়নি মানে? শুভ্রের কথা শুনে লামিয়া এবার বেশ রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনি বাচ্চা? হ্যাঁ, আপনি কি কিছু বোঝেন না? নাটক করছেন আমার সাথে? আমি আপনি এক ঘরে এক বিছানায় কি করছি, উত্তর দিন আমাকে। শুভ্র লামিয়ার কথা শুনে এবার বেশ শান্ত দৃষ্টিতে লামিয়ার দিকে রাগান্বিত মুখের দিকে তাকালো। সকাল সকাল এই মেয়ে এত খেপেছে কেন তা এখন বুঝতে পারছে শুভ্র। তাই মনে মনে হেসে বলল, আমরা একসাথে ঘুমিয়েছিলাম। শুভ্রের কথা শুনে লামিয়া এবার আরো খেপে গেল। খেপে গিয়ে এগিয়ে গিয়ে শুভ্রের সামনে দাঁড়িয়ে শুভ্রের পায়ের উপর ভর দিয়ে টি শার্টের কলার টেনে ধরে বলল, মস্করা করছেন আমার সাথে? আমি এখানে কিভাবে এসেছি উত্তর দিন। লামিয়ার এমন কাণ্ডে শুভ্র ঠোঁটের কোণে হাসি ফুটল। তারপর ঠোঁটের হাসি নিয়ে সোজাসুজি উত্তর দিল, আমি নিয়ে এসেছি। কেন? আমার বউকে আমি নিয়ে এসেছি, তাতে তোর কি? হ্যাঁ, আমি আপনার বউ? কে বলেছে হ্যাঁ আমি আপনার বউ নই? শুভ্র লামিয়ার চোখে চোখ রেখে একটু ঝাঁঝালো ভাবে বলল, তুই শুধু আমার বউ, আমার বিয়ে করা বউ মানে? ফাজলামি করছেন আমার সাথে? আমি আপনার বউ কবে থেকে হলাম? সেই ছোট্টবেলা থেকেই। ছোট থেকে আমি তোকে বউ হিসাবে মানি, ভুলে গেলি ভ্রমর? আর এখন তুই আমার বিয়ে করা বউ, বুঝলি? শুভ্রের কথা শুনে লামিয়া ভুরু কুঁচকালো। বিয়ে করা বউ মানে কি বলতে চাইছেন? শুভ্র লামিয়ার কোমর জড়িয়ে ধরে নাকে নাক ঘষে আস্তে আস্তে বলল, বিয়ে করা মানে বিয়ে করা। আমাদের বিয়ে অনেক আগে হয়ে গিয়েছে বউ। শুভ্রের কথা শুনে লামিয়া বেশ আশ্চর্য চোখে তাকিয়ে রইল তার দিকে। বিয়ে হয়ে গিয়েছে মানে? শুভ্র বিরক্ত হয়ে বলল, উফ, কি তখন থেকে মানে মানে করছিস? একটা কথা বলছি তোর মাথায় যাচ্ছে না? আমি কি জাপানি বলছি যে বুঝতে পারছিস না? মজা করছেন আমার সাথে? একদম নয়। তাহলে এসব কি বলছেন? সত্যি বলছি, আমি বিশ্বাস করি না। করতে হবে। করি না বিশ্বাস। আপনি মজা করছেন তাই না? হুম, একটু মজা করছি না। বলে লামিয়াকে আরো শক্ত করে কাছে টেনে নিয়ে বলল, তোর মনে আছে সেদিন বাবাই যে তোকে একটা কাগজে সই করতে বলেছিল? লামিয়া শুভ্রের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অর্থাৎ তার মনে আছে। শুভ্র তা দেখে হালকা বলল, সেটা আমাদের বিয়ের রেজিস্টার পেপার ছিল, কিন্তু সেটা তো চেক বই ছিল। বেশ অবাক হয়ে প্রশ্ন করলো রামিয়া। হুম, তবে চেক বইয়ের বদলে রেজিস্টার পেপারে সই করেছিলি তুই কি? জি। আমি বিশ্বাস করি না। এই মেয়ে, তুই কি বাপ্পারাস নাকি যে কথায় কথায় বলছিস আমি বিশ্বাস করি না? আমি মিথ্যা বলছি? আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলছি? হ্যাঁ। বলি শুভ্র থেকে দূরে সরে যেতে লামিয়া, কিন্তু শুভ্র লামিয়ার কোমর শক্ত করে চেপে ধরে বলল, ওয়েট, তোকে প্রমাণ দিচ্ছি। বলে লামিয়াকে ছেড়ে পা ফেলে টেবিল থেকে ফোন তুলে কাকে জানি কল করলো। লামিয়ার সামনে এসে দাঁড়ালো আবার। লামিয়া চুপচাপ দাঁড়িয়ে, মুখে কোনো কথা নেই। তার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এই লোকের সাথে কি এমন সত্যি বিয়ে হয়ে গেল নাকি? এই লোকটা মিথ্যা বলছে। হ্যাঁ। বাবাই কেমন আছো? হ্যালো।
হঠাৎই শুভ্রের কথা শুনে লামিয়ার ধ্যান ভাঙলো। চোখ তুলে শুভ্রের দিকে তাকাতেই শুভ্র তার দিকে তাকিয়ে ফোন কানে তুলে কথা বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি বাবাই, আমরা বাসার সবাই কেমন আছে। ওপাশ থেকে উত্তর আসলো লামিয়া শুনতে পেল না, তবে এটুকু বুঝতে পারলো শুভ্র তার বাবাকে কল করেছে। বাবাই আমার একটা কথা ছিল বলে শুভ্র ফোন লাউড স্পিকারে দিল। তারপর ওপাশ থেকে হামিদ সাহেবের কণ্ঠ শোনা গেল। হ্যাঁ বল, কি বলবি। বাবাই সেদিন রাতে তোমার মেয়ে কি চেক বইয়ে সই করেছিল নাকি রেজিস্টার পেপারে? হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে বাবাই বলো না। ও হ্যাঁ, তো রেজিস্টার পেপারে সই করেছিল, চেক বইয়ের নিচে রেজিস্টার পেপার ছিল। মায়ের কথা শুনতে শুনতে লামিয়া সেদিকে মায়ের কথা শুনতে শুনতে লামিয়া সেখানেই সই করে দিয়েছিল। এটা তো তোর প্ল্যানই ছিল, কিন্তু কেন এই কথা জানতে চাইলি? হামিদ সাহেবের কথা শুনে লামিয়া স্তব্ধ চোখে তাকিয়ে ফোনের দিকে। তার বাবা তাকে রেজিস্টার পেপারে সই করিয়েছিল সেই দিন। তার ওই বুড়ি, তার মানে ইচ্ছে করে এসেছিল, এসব তার প্ল্যান। আর আর তার যে বিয়ে হয়ে গিয়েছে এটা সবাই জানে, শুধু সে বাদে। লামিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সুব্রতা দেখে মুচকে এসে বলল, তেমন কিছু না বাবা, এমনি। আচ্ছা রাখি, হ্যাঁ, সাবধানে থেকো। বলি ফোনটা কেটে পকেটে রেখে এক পায়ে গিয়ে এসে লামিয়ার সামনে দাঁড়ালো। তারপরে একটু ঝুঁকে লামিয়ার কানে ফিসফিস করে বলল, কি এবার বিশেষ হলো মিস শাহরিয়ার? বলছি তো, কানে লতিতে চুমু খেয়ে। কানে ঠোঁটে স্পর্শ পেতেই লামিয়া কেঁপে উঠল। চোখ তুলে শুভ্রের দিকে তাকাতে শুভ্র এবার লামিয়ার নাকে চুমু খেলো। লামিয়া শুভ্র চোখের দিকে তাকিয়ে চোখ শক্ত করে তাকাতে চাইলো, কিন্তু আর লামিয়া কি হলো কে জানে, সে আজ শুভ্রের চোখে চোখ রাখতে পারলো না। তারপর শরীর কাঁপছে শুভ্র স্পর্শে, মুখে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র লামিয়ার আরো কাছে আসতে লামিয়ার বাহু কাঁপে, কাঁপা কাঁপা গলায় বলে, আমার রুমে যাবো আমি, সরুন প্লিজ। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে এক পা এগিয়ে যেতেই বলল, এটা তোর রুম। শুভ্রকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে লামিয়া এক পা দুপা করে পিছিয়ে যেতে যেতে কাঁপা কণ্ঠে বলল, এভাবে কাছে আসবেন না প্লিজ। না করে দিচ্ছি, আসবেন না, নয়তো খুব খারাপ হবে। শুভ্রের অদরে হাসি ফুটলো। তুই কি আমাকে ভয় পাচ্ছিস? বলতে বলতে লামিয়ার হাতের কবজি টেনে নিজের কাছে মিশিয়ে নিতেই বুঝলো লামিয়া পুরো শরীর কাঁপছে। তা দেখে শুভ্রের ভুরু কুচকিত হলো। বলল, আজব, এভাবে কাঁপাকাঁপির কি আছে? আর ভয় পাচ্ছিস কেন আমাকে? সত্যি তো আছে, কাঁপছে, কিন্তু কেন? সে তো ভীতু মেয়ে নয়। এই লোকের সাথে তার বিয়ে হয়েছে শুনে তো তার খুশি হওয়ার কথা, তাহলে খুশির বদলে সে কাঁপাকাঁপি কেন করছে? এটা কি ভয়ে কাঁপছে নাকি লজ্জায় কাঁপছে? বুঝতে পারছে না লামিয়া। হঠাৎ করে শুভ্র লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরতেই লামিয়া চমকে উঠলো। তা দেখে শুভ্র লামিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই কি খুশি না ভ্রমর? লামিয়া শুভ্রের বুকে মুখ লেপ্টে কোনো কথা বলছে না দেখে শুভ্র লামিয়ার মাথা হাত তুললে বলল, কথা বলছিস না কেন? তুই কি খুশি না? লামিয়া নিশ্চুপ মাথায় দাঁড়িয়ে। শুভ্র তা দেখে লামিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করে লামিয়ার চোখ বন্ধ করে নিল। তা দেখে বুড়ো কুচকে গেল। শুভ্রের রাগী কণ্ঠে বলল, কি সমস্যা, চোখ বন্ধ করলি কেন? আর কথা বলছিস না কেন? লামিয়া শুভ্রের রাগী কণ্ঠ শুনতেই এক বুক সাহস নিয়ে আস্তে করে ধীরে চোখ খুলল। শুভ্র চোখে চোখ রাখলো। শুভ্র তার দিকে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। লামিয়া শুভ্রের দিকে তাকিয়ে নিজের শক্ত করলো। তারপর শান্ত গলায় বলল, আমি আমার রুমে যাবো, ছাড়ুন আমাকে। যতক্ষণ পর্যন্ত আমার কথার উত্তর না দিবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে যেতে দিব না। সব প্রশ্নের উত্তর থাকে না, উত্তর থাকে, তোকে দিতেই হবে। আমার কাছে কোনো উত্তর নেই বলে অন্যদিকে তাকালো সে। কেন? তার মনে কি তুই খুশি না? এখনো ঘৃণা করিস আমাকে? বেশ নরম গলায় বলল শুভ্র। শুভ্রের কথা শুনে লামিয়া শুভ্রের দিকে তাকালো। এইবারে মনে কি? আমি নাকি এই বিয়েতে খুশি না? আরে ভাই, তোর চেয়ে বেশি খুশি আমি এই বিয়েতে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছি না। এটা তোকে কিভাবে বুঝাই? মেয়েরা কি নিজেদের মনের কথা প্রকাশ করে নাকি? আর ছেলেদের সেটা বুঝে নিতে হয়। আনরোমান্টিক ব্যাটা, এই আনরোমান্টিক ব্যাটাই আমার কপালে জুটলো। ইচ্ছে করছে তার নিজের মতো একটা বাড়ি দিতে। মনের কথা মনে বলে বেশ আফসোস করলো লামিয়া। আমি জানি তুই আমাকে এখনো ঘৃণা করিস, প্লিজ সব ভুলে। শেষের কথাটা বলতে পারলো না শুভ্র। তার আগে লামিয়া তার অধর আঁকড়ে ধরলো। শুভ্র অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল লামিয়ার চোখের দিকে। শুভ্র তার দিকে তাকিয়ে থাকতে লামিয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো এক নিমিষে। একটু পর
শুভ্রের হয়তো ছেড়ে দিয়ে বলল, সবকিছুর উত্তর মুখে বলতে হয় না, ভালোবাসলে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে সব উত্তর পাওয়া যায়। বলে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে ওড়না গায়ে জড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। শুভ্র ঠোঁটে হাত রেখে অবিশ্বাস্য চোখে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে আছে লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে। তার বিশ্বাস হচ্ছে না এই মেয়ে তাকে কিস করে চলে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি, ভাবতে লাগলো শুভ্র। তখনই রুমে প্রবেশ করলো মাহির, তায়েব আর লাবিব। শুভ্র আর লামিয়াকে তারা খাবারের জন্য ডাকতে এসে দেখলো শুভ্র মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার আশেপাশে তাকিয়ে লামিয়াকে খুঁজলো। লামিয়াকে কোথায় না পেয়ে তিনজনই ভুরু কুঁচকে গেল। তারপর এগিয়ে গিয়ে লাবিব শুভ্রকে বলল, এই শুভ্র, লামিয়া কোথায়? ওর কি জ্বর ভালো হয়েছে? শুভ্রের মুখে কোনো কথা নেই, সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে লাবিব বিরক্ত হয়ে শুভ্রকে হালকা ধাক্কা দিল। শুভ্র অন্যমনস্ক হয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? এটা চিমটি কাটতো জোরে। বলে হাত বাড়িয়ে দিল লাবিবের দিকে। লাবিব মাহির তায়েবের দিকে তাকিয়ে ভুরু কুঁচকালো। মাহির আর তায়েব ও লাবিব এর দিকে তাকালো। শুভ্র কি হয়েছে আর কি বলতে বা বোঝাতে চাচ্ছে বুঝতে পারছে না তারা। তাই মাহির আর তায়েব আর কিছু না ভেবেই শরীরের পুরো শক্তি দিয়ে শুভ্রকে চিমটি কাটতে শুভ্র চেঁচিয়ে উঠলো, আহা, এত জোর চিমটি দিচ্ছিস কেন? মাহির আর তায়েব কপালে ভাঁজ ফেলে বলল, তুমি তো বলে চিমটি কাটতে, তাই বলে এত জোরে? বলে হাত ঘষতে লাগলো শুভ্র। মাহির, তায়েব আর লাবিব তিনজন একে অপরের দিকে তাকিয়ে চাওয়াচাই করে। শুভ্রর দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, কি সমস্যা তোর? বলতো কি হয়েছে? কিচ্ছু না। তাহলে এমন করছিস কেন? আর লামিয়া কোথায়? ওর রুমে চলে গিয়েছে। ও আচ্ছা, খেতে আয় তাহলে, আসছি, যা তোরা। লাবিব আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল রুম থেকে। পেছন পেছন তায়েব আর মাহিরও তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে শুভ্র ঠোঁট কামড়ে হেসে গামছা নিয়ে চলে গেল বাথরুমে। আবির লামহার কাঁধ ধরে ধীরে ধীরে সাবধানে তাকে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। লামহা ও আবিরকে এমন কাজে হেসে নামছে। টেবিলের কাছে আসতেই কোথা থেকে লামিয়া দৌড়ে এসে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে লামাকে জাপটে ধরল। উফ মেজো আপা, কি খবর শোনালে তুমি? দিল তো গার্ডেন গার্ডেন হো গিয়া। লামা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন কেমন আছিস তুই? একদম বিন্দাস। লামহা লামিয়ার কপালের হাত রেখে দেখলো এখন কি ব্যথা করছে। আরে না পা, একটুও ব্যথা নেই। আর তুমি আমার চিন্তা না করে তোমাকে আর আমাদের নতুন বাবুর কথা চিন্তা করো, বুঝলে? বলেই লামার হাত ধরে এগিয়ে গেল লামিয়া। লামাকে চেয়ারে বসিয়ে দিল। তারপর কথা বলতে বলতে লামার পাশে চেয়ারে বসতেই দেখলো আবির জহুরি চোখে তাকিয়ে আছে দু বোনের দিকে। লামিয়া ছোট ছোট চোখ করে তাকাতে আবির বড় বড় পা ফেলে গিয়ে লামিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, তুই সর তো, আমার বইয়ের পাশে বসছিস কেন? হ্যাঁ, আমার বইয়ের পাশে আমি বসবো, সর তুই। বলে লামিয়াকে সরিয়ে নিজে বসে পড়ল। লামিয়া আবিরের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এখানেই বসে নেন। বলা তো আর যায় না পরে বসতে পারবেন কিনা। লামিয়া আবির লামিয়ার কথায় মুখ বাঁকিয়ে বলল, আমি সবসময় বসতে পারবো, তুই পারবি না, বুঝলি? আবিরের কথায় লামিয়া শয়তান হেসে এসে বলল, ঠিক আছে, দেখা যাক কে বসতে পারে আর কে পারে না। বলেই সামনে চেয়ার টেনে বসলো। এর মধ্যে বাড়ির সবাই হই হই করতে করতে খাবার টেবিলে এসে যোগ দিল। হামিদা এগিয়ে এসে লামিয়া মাথায় হাত রেখে বলল, এখন কি ভালো লাগছে? পাশ থেকে আজমেরি বেগম এসে বললেন, এখন কেমন লাগতেছে তোর? আজমেরি বেগমের কথা শেষ না হতেই আয়না বলল, তোমার কি কপাল এখনো ব্যথা লাগছে লামিয়া? একাকি সবাই লামিয়াকে প্রশ্ন করছে। লামিয়া বিরক্ত হলো, উফ, তোমরা থামবে? সবাই এমন ভাব করছে মনে হচ্ছে আমি মরতে মরতে বেঁচে গিয়েছি। আরে বাবা, আমি হলাম স্ট্রং গার্ল, আমার এসব অল্পতে কিছু হয় না, বুঝলে? শেষের কথাটুকু মুখ বাঁকিয়ে বলল লামিয়া। আরিফ পেছন থেকে এসে লামিয়ার মাথায় গাড্ডা মেরে বলল, ওরে আমার স্ট্রং গার্ল রে, তার জন্যই তো কাল জ্ঞান হারিয়ে ফেলেছিলি রক্ত দেখে। আরিফের কথা শুনে লামিয়া নাক মুখ ফুলিয়ে বলল, খবরদার ছোট ভাই, একদম মিথ্যা বলবা না। আমি মোটেও রক্ত দেখে জ্ঞান হারাইনি, আমাকে কেউ ঘুমের ইঞ্জেকশন পুশ করেছিল। ও তাই নাকি? তুই না বলে তো আমরা জানতামই না। পাশ থেকে লাবিব ঠোঁট ভেঙচি কেটেই বলল কথাটুকু। লাবিবের মুখের আকৃতি দেখে লামিয়া বেশ বিরক্ত হলো। জাতীয় শব্দ করলো, ওকে কেন তোরা বিরক্ত করছিস? চেয়ারে বসতে বসতে রাশেদ বলল। লাবিব ফলের ঝুড়ি থেকে একটা কমলা নিয়ে সেটার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ও নিজে একটা বিরক্ত, ওকে আমরা কিভাবে বিরক্ত করব বল? বলে এক টুকরো কমলা মুখে তুলে নিতেই ধাম করে পিঠে এক কিল বসে পড়ল। লাবিব মুখ কুচকে নিল, পিছনে তাকাতে দেখলো শুভ্র দাঁড়িয়ে। তাকে দেখে লাবিব রেগে বলল, মারলি কেন? শুভ্র চেয়ারে বসতে বসতে বলল,
মন চাইলো তাই বলে লামিয়ার দিকে তাকালো, তারপর খাবার বেড়ে খেতে লাগলো। আজ বেশ হই হই করে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে। লামার ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে এক প্রকার তর্কাতর্কি শুরু হয়ে গেছে। সবাই আজ বেশ খুশি। এর মধ্যে আনিসুর সাহেব ফ্যামিলি গ্রুপে ভিডিও কল করেছে। ভিডিও কলে বাপ চাচা মা চাচি খান বাড়ির কর্তাকর্তীরা কলে এসেছে। তারা নানা নানি দাদা দাদি হবে ভাবতে তাদের আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। এরই মধ্যে আনিসুল সাহেব বলে উঠল, তারা জানি কাল বাড়িতে চলে আসে, লামাকে এখন আর কোথাও ঘুরতে হবে না। কথা শুনে সবাই এক প্রকার মন খারাপ হয়ে গেল, কারণ এখানে তারা প্রোগ্রাম ঘুরে দেখেনি। সবার মন খারাপ দেখে লামা বলল, বড় চাচা আর কয়েকটা দিন যাক থাকি প্লিজ। ফোনের ওপাশ থেকে আবিরের মা বলে উঠল, না না, যদি কিছু হয় তখন থাকতে হবে না, তোমরা কালই চলে আসো। লামার মাথা নিচু করে মিনমিন করে বলল, থাকি না আম্মু, আর আপনার ছেলে তো আছে আমাকে দেখে রাখার জন্য। আমি কথা বলছি, আর 2-1 দিন থেকে চলে যাব। আবিরের মা ফোনের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে। বলতেই খাবার টেবিলে সবাই হই হই করে উঠলো। ছেলে মেয়েদের এমন আনন্দে দেখে বাড়ির বড়রা আর বাড়িতে যেতে জোর করলো না। বেশ আনন্দ নিয়ে খাবার খেলো সবাই। আজমেরি বেগম সব নাতি নাতনিদের দিকে তাকাতেই চোখ ভরে উঠলো তার। আদরের নাতি নাতনিরা সুখে থাকে সুস্থ থাকে এই দোয়াই যেন মন থেকে আসে। আজ তার আজ তার জানি কোন সুখের মনে হচ্ছে। দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ যদি কেউ হয় সেটা সে নিজে। ভাবতে ভাবতে হেসে উঠলো আজমেরি বেগম। তারপর সবার তালে তাল মিলিয়ে খেতে খেতে আড্ডা দিতে লাগলো। জমিদার বাড়ি ছাদে দাঁড়িয়ে আছে আশিক। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে সামনের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হি করে হেসে উঠলো। তারপর একা একাই বলতে লাগলো, আমার ফুল কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আর কত অপেক্ষা করেছি তোমার জন্য জানো? আমার কেশবতী, আমার প্রাণ, দূরে কেন দাঁড়িয়ে আছো? আমার কাছে এসো। বলি ঠোঁট উল্টোলো আশিক। তারপর কি ভেবে এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো রেলিং এর দিকে। হাঁটতে হাঁটতে আশিক চলে গেল ছাদের একদম কিনারায়। তার এক পা দিলেই পড়ে যাবে ছাদ থেকে। তখনই নূর কোত্থেকে দৌড়ে এসে আশিককে টেনে ছাদের মাঝে আনতে লাগলো। আশিক নূরকে সরিয়ে যেতে চাই ছাদে একদম কিনারায়। অনু তা দেখে দৌড়ে এসে শিকল এনে দ্রুত আশিকের পায়ে শিকল পরিয়ে দিতেই আশিক বাচ্চাদের মতো কেঁদে ওঠে, খুলে দাও আমাকে, এই খুলে দাও, আমি আমার কেশবতী ফুলের কাছে যেতে চাই। দেখো ওরা আমাকে ডাকছে, ছেড়ে দাও আমাকে তোমরা। বলতে বলতে কেঁদে উঠলো আশিক। ওনার এমন অবস্থা কি করে হলো? কথা শুনে নূর আর অনু পিছু ঘুরে তাকাতে দেখলো তাইব তাইবা মাহির লামিয়া দাঁড়িয়ে। অনু তা দেখে ভুরু কুচকে বলল, তোমরা এখানে? লামিয়া গিয়ে এসে নূরের সামনে দাঁড়িয়ে বলল, আমি যা বলছি তার উত্তর দিন। নূর দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আজ থেকে 3 বছর আগের কথা। ফুল নামের এক এতিম মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল আশিক। দেখতে বেশ সুন্দর ছিল ফুল, কোমর ছেড়ে যাওয়া চুল ছিল তার। ভাইয়া ভালোবেসে ভাবিকে কেশবতী বলে ডাকতো। ভালোই কাটছিল তাদের সংসার জীবন। ভাবিও আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। বেশ আনন্দে দিন যাচ্ছিল আমাদের, কিন্তু এই আনন্দ আমাদের মাঝে বেশি দিন টিকেনি। একদিন ভাইয়া ভাবিকে বাইকে করে ঘোরাতে নিয়ে গিয়েছিল। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় তাদের। বাইক গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয় দুজনেই। সেখান থেকে কিছুজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর শুনে দৌড়ে হাসপাতালে যাই। সেখানে যেতেই শুনি ভাবি আর আমাদের মাঝে নেই। এই কথা শুনে আমরা সবাই ভেঙে পড়ি। ভাইয়া জ্ঞান ফিরেনি তখনও। ডক্টর বলে গেলে যদি আজকের মধ্যে ভাইয়ার জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যাবে। কথা শুনে তো আমরা আরো ভেঙে পড়ি। ভাবিকে বাড়িতে এনে দাফন করা হলো। ভাইয়া তখনও হাসপাতালের বেডে। প্রায় 3 মাস পর ভাইয়ার জ্ঞান ফিরতেই তাকে জানানো হলো ভাবি আর নেই। এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। সঙ্গে সঙ্গে ভাইয়াকে এই কথা জানাতেই ভাইয়া পাগলের মতো ভাবির নাম ধরে ডাকতে লাগলো। ডক্টররা তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করতে ভাইয়া ঘুমের ঘরে তলিয়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো ভাইয়া শান্ত হয়ে যাবে, হয়তো ভাবির জন্য কান্না করবে, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর। কিন্তু আমাদের ভুল প্রমাণ করে দিয়ে ভাইয়া নীরব হয়ে গেল। নিজেকে এক অন্ধকার রুমে আটকে রাখতো, কারোর সাথে মিশতো না। তারপর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। তারপর থেকে একা একা কথা বলে, ফুল ফুল বলে চিৎকার করে, এমনকি অনেকবার সুইসাইডও করতে গিয়েছিল। তার জন্যই আমরা দেখে শুনে রাখি আর কি। এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল নূরের কথা।
অনুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। লামিয়া, তাইব তাইবা, মাহি নিশ্চুপ, কোনো কথা বলছে না তারা। তাদের চুপ থাকতে দেখে নূর বলল, প্লিজ লামিয়া, কালকের জন্য আমি সরি। লামিয়া নূরের দিকে তাকিয়ে বলল, আপনি সরি বলছেন যে? নূর অপরাধী কণ্ঠে বলে, কালকে ভাইয়ার জন্য তুমি কষ্ট পেলে তাই। আমি কি একবারও বলেছি যে এসবের পেছনে আপনার ভাই ছিল? নূর লামিয়ার দিকে তাকিয়ে ভুরু কুঞ্চিত করলো। তার আগে লামিয়া নূরকে থামিয়ে দিয়ে সব শুনে খুলে বলতে লামিয়া অবাক হলো। নূর অবাক করার প্রশ্ন বলল, কে, কার এত বড় সাহস? লামিয়া তা শুনে বলে উঠল, তা জানি না, তবে খুব দ্রুত তাকে বের করে ফেলবো, আসি এখন বলেই সামনে ঘুরে পা ফেলতে পেছন থেকে আশিক এর দিকে তাকিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, আপনার ভাইয়ের খেয়াল রাখবেন, বলে চলে গেল চারজন। এভাবে কেটে গেল আরো দুদিন। লাবিব মুখ ভার করে দাঁড়িয়ে আছে, তার পাশে ছবি রেগে তাকিয়ে আছে লাবিবের দিকে। লাবিবের নীরব দেখে ছবি আরো কিছু বলে এগিয়ে আসতেই বাগানের দিকে। ছবি বাগানের দিকে এগিয়ে যেতেই লাবিবও রেগে যেতে লাগলো ছবির পেছনে। বেশ আরাম করে চেয়ারে বসে ফোন টিপছে ইসলামবাড়ির চার বিখ্যাত সন্তান লামিয়া, তাইব তাইবা, মাহির। হঠাৎ লাবিবার ছবি চেঁচামেচি শুনে ফোন রেখে সামনে ঘুরে তাকাতে চারজন। তখনই দেখলো লাবিবার ছবির মাঝে কথা কাটাকাটি হচ্ছে। তা দেখে কপাল চাপড়ালো তারা, কারণ লাবিবার ছবির মাঝে তুমুল ঝগড়া হচ্ছে বাগান বাড়িতে আসার পর থেকে। ঝগড়ার কারণ হলো লাবিব ছবির সাথে থাকতে চাইছে, কিন্তু ছবি তা চাইছে না। এই নিয়ে ঝগড়া চলছে তাদের। তার সামনে বা গালে হাত রেখে হতাশায় চোখ বিরক্ত করে ঝগড়া করে যাচ্ছে লামিয়া, তাইব তাইবা, মাহির। তারা তাদের ঝগড়া দেখে দুজনকে থামাতে চাইলো, কিন্তু উল্টো তাদের মাঝে না থেমে বিরক্ত হয়ে চুপ হয়ে গেল তারা। তাইব এবার সহ্য করতে না পেরে তাদের মাঝে গিয়ে বলল, চুপ কর তোরা, কি ঝগড়া শুরু করেছিস? লাবিব রেগে বলল, তোর বোনকে বল আমার কথা মানতে। লাবিবের কথাই ছবি ঝাঁঝালো কণ্ঠে বলল, মানবো না। আপনার কথা কেন মানবো আমি? আর আপনার কথা না মানলে আপনি কি করবেন? লাবিব ছবির কথা পৃষ্ঠে বলতে লাগলো। এই নিয়ে আর এক দফা ঝগড়া শুরু হলো তাদের মাঝে। ভীষণ চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে বাগানে বেরিয়ে এলো পুতু মিয়ার বউ জরিনা বেগম। হাতে তার ডাইপার। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে লামিয়া পিছে ঘুরে তাকাতে দেখলো জরিনা বেগম দাঁড়িয়ে আছে। লাবিব তাকে দেখে এক নজর তার হাতের দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে ছবি আর লাবিবের দিকে তাকালো লামিয়া। তারপর ফট করে জরিনা বেগমের হাতের দিকে থেকে নিয়ে জরিনা বেগম লামিয়ার ডাইপার নিতে দেখে বলে, ও মা, কি করতাছো? এটা তো নর্দমায় ফেলাবার লেগে আনছি। লামিয়া লাবিব আর ছবির দিকে দৃষ্টি রেখে, চাচি আপনাকে হেল্প করছি, নর্দমায় ফেলানোর ব্যবস্থা এটাকে করছি, টেনশন করবেন না, বলে ডাইপারটা ছুড়ে দিল লাবিবের দিকে। এদিকে লাবিব ছবির দিকে কিছু বলার জন্য হাঁ করতে ডাইপারটা উড়ে এসে পড়লো লাবিবের মুখে। মাহির, তাইব তাইবা, ছবি, জরিনা বেগম মুখে হাত দিল। লাবিব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি বলবে তার মুখে এসে পড়লো বুঝতে পারলো না। মুখ থেকে হাত দিয়ে ডাইপারটা মুখ থেকে সরিয়ে ফেলতে বড় বড় চোখ করে তাকালো লামিয়ার দিকে। একেবারে নামে কিছু বাজে স্মেল নাকে যেতেই লাবিবের পেট গুলিয়ে এলো। ডাইপার ফেলে ঠোঁটে গোল করে ওয়াক উঠলো। ওয়াক করতে করতে চেঁচিয়ে উঠলো, আমি তোকে দেখে নিবো লামিয়ার বাচ্চা, এই ড্রাইভারের প্রতিশোধ আমি নেবো, দেখে নিস। লামিয়া হাতে দিয়ে নিজের নাক ঝাঁচিয়ে ঠোঁটটা ভোতালো করলো। মুখে গু নিয়ে আমার বাচ্চাদের দেখতে আসবেন না প্লিজ। মুখে আরে ডেটল সাবান দিয়ে ধুবেন, তারপর না হয় আমার বাচ্চাদের দেখতে আসবেন, বলে চলে গেল লামিয়া।